Chapter 8 A New Era হুশ প্রবল বাতাসের চিৎকারের সাথে শুরু হল মুষলধারে বৃষ্টি। ৩ মাস্তুলওয়ালা পালতোলা জাহাজটা উত্তাল সমুদ্রের ঢেউয়ের চড়াই উতরাইয়ে এমনভাবে দুলছে যেন কোনো এক দানব এটাকে নিয়ে খেলছে। আলজের উইলসনের চোখের রক্তাভ আভা আস্তে আস্তে মিলিয়ে গেল। সে দেখল সে এখনও জাহাজের ডেক এই দাঁড়িয়ে আছে, আর চারপাশের কোনো কিছুই বদলায়নি। ঠিক তখনই তার হাতের তালুতে থাকা অদ্ভুত আকৃতির কাঁচের বোতলটা চুরমার হয়ে ভেঙে গেল। ভেতরের তুষার বৃষ্টির পানিতে গলে মিশে গেল নিমেষেই। কয়েক সেকেন্ডের মধ্যে সেই প্রাচীন জাদুকরী বস্তুর আর কোনো চিহ্নই বাকি থাকল না। আলজেরের হাতের তালুতে একটা ষড়ভুজাকৃতি কেলাসের মতো তুষারকণা ফুটে উঠল। তারপর সেটা দ্রুত মিলিয়ে গিয়ে চামড়ার সাথে মিশে গেল, যেন শরীরের ভেতরেই শুষে নিয়েছে সেটাকে। আলজের খুব সামান্য মাথা নাড়ল, যেন কিছু একটা ভাবছে সে। পুরো 5 মিনিট সে একদম স্থির আর নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। সে ঘুরে দাঁড়িয়ে কেবিনের দিকে হাঁটা দিল। ভেতরে ঢোকার সময় ঠিক একই রকম বজ্রের কারুকাজ করা পোশাক পরা একজন লোক ভেতর থেকে বেরিয়ে এল। সোনালি চুলের সেই লোকটা থামল এবং আলজেরের দিকে তাকাল। সে তার ডান হাতের মুঠি বুকের ওপর রেখে বলল, ঝড় তোমার সহায় হোক। আলজেরও একই ভঙ্গিতে এবং একই কথায় উত্তর দিল। তার খসখসে এবং সুগঠিত মুখে কোনো আবেগ দেখা গেল না। শুভেচ্ছা বিনিময় শেষে আলজের কেবিনের ভেতরে ঢুকে একদম শেষ মাথায় ক্যাপ্টেনের রুমের দিকে এগিয়ে গেল। আশ্চর্যের বিষয় হল, পুরো পথে সে কোনো নাবিকের দেখা পেল না। পুরো জায়গাটা একদম কবরস্থানের মতো শান্ত। ক্যাপ্টেনের রুমের দরজার আড়ালে মেঝেতে পাতা ছিল নরম বাদামি গালিচা। দেয়ালের একদিকে ছিল বইয়ের তাক, আর অন্য পাশে মদের তাক। মোমবাতির টিমটিমে আলোয় হলদেটে মলাটের বই আর গাঢ় লাল মদের বোতলগুলো দেখতে খুব অদ্ভুত লাগছিল। মোমবাতি জ্বলা টেবিলটার ওপর ছিল কালির বোতল, একটা পালকের কলম, ধাতব কালো টেলিস্কোপ আর পিতলের তৈরি সেক্সট্যান্ট। টেবিলের ওপাশে ফ্যাকাশে চেহারার এক মধ্যবয়স্ক লোক বসেছিল, তার ক্যাপ্টেনের টুপিতে একটা খুলির ছবি আঁকা। আলজের কাছে আসতেই সে হুমকি দেওয়ার সুরে বলল, আমি হার মানব না। আমি জানি তুমি পারবে, আলজের খুব শান্ত গলায় বলল। তার গলা এতটাই শান্ত ছিল যে মনে হচ্ছিল সে যেন আবহাওয়া নিয়ে সাধারণ কোনো কথা বলছে। তুমি? লোকটা যেন এই অভাবনীয় উত্তরে থতমত খেয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আলজের সামান্য সামনের দিকে ঝুঁকে পড়ল। তারপর চোখের পলকে টেবিল পেরিয়ে লোকটার একদম সামনে চলে গেল। পা আলজের তার কাঁধ শক্ত করে ডান হাত বাড়িয়ে লোকটার গলা চেপে ধরল। তার হাতের ওপর অদ্ভুত মাছের আঁশ ফুটে উঠল। সে পাগলের মতো শক্তিতে লোকটার গলা টিপে ধরল, যাতে সে পালানোর বা উত্তর দেওয়ার কোনো সুযোগই না পায়। মট মট করে একটা হাড় ভাঙার শব্দের সাথে সাথে লোকটার চোখ দুটো বড় বড় হয়ে গেল। আলজের তাকে শূন্যে তুলে ধরেছে। লোকটার পা দুটো কিছুক্ষণ ছটফট করল, তারপর স্থির হয়ে গেল। বড় বড় চোখ করে সে শূন্যে তাকিয়ে থাকল। তার 2 পায়ের মাঝখান দিয়ে প্রস্রাব ঝরতে শুরু করল। প্যান্টটা ভিজে গিয়ে উৎকট গন্ধ ছড়াল। লোকটাকে ওভাবেই ধরে রেখে আলজের নিচু হয়ে দেয়ালের দিকে এগিয়ে গেল। বাং! সে লোকটাকে ঢাল হিসেবে ব্যবহার করে দেয়ালে সজোরে ধাক্কা দিল। তার পেশিবহুল হাতটা যেন কোনো এক দানবের শক্তি পাচ্ছিল। কাঠের দেয়ালে একটা বড় গর্ত তৈরি হল। সমুদ্রের গন্ধ নিয়ে বৃষ্টির পানি হুড়মুড় করে ভেতরে ঢুকতে লাগল। আলজের লোকটাকে কেবিন থেকে সরাসরি বাইরের পাহাড়ে মতো বিশাল বিশাল ঢেউয়ের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। অন্ধকারে ঝড়ো হাওয়া বইতেই থাকল, যেন সর্বশক্তিমান প্রকৃতি সব কিছু গিলে ফেলছে। আলজের একটা সাদা রুমাল বের করে খুব সাবধানে তার ডান হাতটা মুছল, তারপর রুমালটাও সমুদ্রে ফেলে দিল। সে কয়েক পা পিছিয়ে এসে কারো জন্য অপেক্ষা করতে লাগল। 10 সেকেন্ডও পার হয়নি, সেই সোনালি চুলের লোকটা দৌড়ে ভেতরে ঢুকল। সে হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? ক্যাপ্টেন পালিয়ে গেছে, আলজের হাঁপাতে হাঁপাতে বিরক্ত স্বরে উত্তর দিল। আমি জানতাম না ওর ভেতরে এখনও কিছু বিয়ন্ডার পাওয়ার বাকি আছে। ধিক্কার! সোনালি চুলের লোকটা নিচু স্বরে গালি দিল। সে দেয়ালের ভাঙা অংশটার কাছে গিয়ে দূরে তাকিয়ে দেখার চেষ্টা করল, কিন্তু বৃষ্টির ঝাপটা আর ঢেউ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। বাদ দাও, ও তো ছিল বাড়তি পাওনা। সোনালি চুলের লোকটা হাত নাড়িয়ে বলল, আমরা টিউডর আমলের এই ভুতুড়ে জাহাজটা খুঁজে পেয়েছি, এটার জন্যই বড় পুরস্কার পাব। সে কিপার অব দ্য সি হওয়া সত্ত্বেও এই আবহাওয়ায় সমুদ্রে লাফ দেওয়ার সাহস পেল না। ঝড় যদি এভাবে চলতে থাকে, ওই ক্যাপ্টেন বেশিক্ষণ বাঁচবে না। আলজের মাথা নেড়ে সায় দিল। দেয়ালের ভাঙা অংশটা অদ্ভুত এক গতিতে নিজেকে নিজে সারিয়ে তুলছিল। সে দেয়ালের দিকে তাকিয়ে অবচেতন মনেই জাহাজের পাল আর হালের দিকে তাকাল। সে খুব ভালো করেই জানে এই কাঠের তক্তাগুলোর আড়ালে কি চলছে। এই জাহাজে কোনো ফার্স্ট মেট নেই, সেকেন্ড মেট নেই, এমনকি কোনো নাবিকও নেই। পুরো জাহাজে কোনো জ্যান্ত মানুষ নেই। পুরো ফাঁকা জাহাজে পাল আর হালগুলো একদম অলৌকিকভাবে নিজেদের মতন নড়ছে। আলজের আবার সেই ধূসর কুয়াশায় ঢাকা দ্য ফুল এর কথা কল্পনা করল এবং একটা দীর্ঘশ্বাস ফেলল। সে আবার বাইরের উত্তাল ঢেউয়ের দিকে তাকাল। গভীর শ্রদ্ধা আর রোমাঞ্চ নিয়ে বিড়বিড় করে বলল,
এক নতুন যুগ শুরু হয়েছে। ব্যাকল্যান্ডের এমপ্রেস বড় লয়েন রাজ্যের রাজধানী। অড্রে হল নিজের গালে একটা চিমটি কাটল। একটু আগে তার সাথে যা ঘটেছে সেটা সে বিশ্বাসই করতে পারছিল না। তার সামনের ড্রেসিং টেবিলের ওপর থাকা সেই পুরনো ব্রোঞ্জের আয়নাটা চুরমার হয়ে ভেঙে পড়ে আছে। অড্রে তার হাতের ওপরের দিকে তাকাল। সেখানে লাল রঙের উজ্জ্বল এক ছোপ, ঠিক যেন একটা তারার ট্যাটু। সেই লাল আভা আস্তে আস্তে মিলিয়ে গিয়ে চামড়ার ভেতরে হারিয়ে গেল। এতক্ষণে অড্রে নিশ্চিত হল যে এটা কোনো স্বপ্ন ছিল না। তার চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। সে হাসি চেপে রাখতে পারল না। সে উঠে দাঁড়িয়ে তার ড্রেসের ঘেরটা সামান্য তুলল। শূন্যে এক কাল্পনিক কুর্নিশ করে সে খুব সুন্দর একটা নাচ শুরু করল। এটা ছিল প্রাচীন এলফ নৃত্য, যা বর্তমানে রাজপরিবারের কাছে খুব জনপ্রিয়। তার মুখে হাসি, আর সে খুব ছন্দময়ভাবে নেচে বেড়াচ্ছিল। খট খট। হঠাৎ কেউ তার শোবার ঘরের দরজায় টোকা দিল। কে? অড্রে তৎক্ষণাৎ নাচ থামিয়ে দিল এবং ড্রেসটা ঠিক করে নিয়ে মার্জিত ভঙ্গিতে দাঁড়াল। লেডি, আমি কি ভেতরে আসতে পারি? আপনার অনুষ্ঠানের জন্য তৈরি হওয়ার সময় হয়ে গেছে। দরজার ওপাশ থেকে অড্রের পরিচারিকা অ্যানি জিজ্ঞেস করল। অড্রে আয়নায় নিজের চেহারাটা দেখল এবং মুখের হাসিটা মুছে ফেলার চেষ্টা করল। শুধু ঠোঁটের কোণে সামান্য একটু হাসি ধরে রাখল। সবকিছু ঠিকঠাক আছে নিশ্চিত করে সে নরম স্বরে বলল, ভেতরে এসো। দরজার নব ঘুরল এবং অ্যানি ভেতরে ঢুকল। ওহ, এটা তো ভেঙে গেছে। অ্যানি ঘরে ঢুকেই ব্রোঞ্জের আয়নাটার দশা দেখে বলে উঠল। অড্রে চোখের পলক ফেলে আস্তে করে বলল, হ্যাঁ, একটু আগে সুজি এখানে ছিল। তুমি তো জানোই ও সবকিছু উল্টেপাল্টে দিতে কত পছন্দ করে। সুজি ছিল একটা গোল্ডেন রিট্রিভার কুকুর। এটা অড্রের বাবা আর্ল হোলকে উপহার দেওয়া হয়েছিল। অড্রে এটাকে খুব ভালোবাসত। আপনার উচিত ওটাকে ভালো করে ট্রেনিং দেওয়া। অ্যানি সাবধানে আয়নার টুকরোগুলো কুড়াতে কুড়াতে বলল, যাতে অড্রের পায়ে না লাগে। সব পরিষ্কার করে সে হেসেই অড্রেকে জিজ্ঞেস করল, আজ আপনি কোন ড্রেসটা পরবেন? অড্রে কিছুক্ষণ ভেবে উত্তর দিল, আমার 17তম জন্মদিনে মিসেস গিনি যে ড্রেসটা বানিয়েছিলেন ওটাই আমার পছন্দ। না, আপনি কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠানে একই ড্রেস দুইবার পরতে পারেন না। তাহলে মানুষ আজেবাজে কথা বলবে আর হল পরিবারের আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলবে। অ্যানি মাথা নেড়ে অসম্মতি জানাল। কিন্তু আমার ওটা খুব পছন্দ। অড্রে আলতো করে জেদ ধরল। আপনি ওটা বাড়িতে পরতে পারেন, কিংবা ঘরোয়া কোনো দাওয়াতে। অ্যানি দৃঢ় স্বরে বলল, তাহলে ওই স্লিভের ওপর ফ্রিল দেওয়া ড্রেসটাই দাও, যেটা মিস্টার সেটস 2 দিন আগে পাঠিয়েছেন। অড্রে একটা দীর্ঘশ্বাস চেপে মিষ্টি হেসে বলল, আপনার রুচি সবসময়ই চমৎকার। অ্যানি বলতে বলতে দরজার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, 6 নম্বর ড্রেসিং রুম। থাক, আমি নিজেই নিয়ে আসছি। পরিচারিকারা কাজে লেগে গেল। ড্রেস, গয়না, জুতো, টুপি, মেকআপ আর চুল সবকিছু নিখুঁত হতে হবে। যখন সব প্রায় শেষ, আর্ল হল দরজায় এসে দাঁড়ালেন। তার পরনে ছিল গাঢ় বাদামি রঙের ওয়েস্টকোট। তার টুপির রঙও ছিল পোশাকের সাথে মেলানো। মুখে সুন্দর একটা গোঁফ। তার নীল চোখ দুটো খুশিতে ভরা, যদিও বয়সের ভারে শরীরের পেশি শিথিল হয়ে এসেছে আর পেটের দিকটা কিছুটা বেড়ে গেছে। ব্যাকল্যান্ডের সবচেয়ে উজ্জ্বল রত্ন আমাদের রওনা হওয়ার সময় হয়েছে। আর্ল হল দরজায় 2 বার টোকা দিয়ে বললেন, বাবা, আমাকে ওভাবে ডাকা বন্ধ করো। পরিচারিকাদের সাহায্য নিয়ে উঠে দাঁড়িয়ে অড্রে প্রতিবাদ জানাল। ঠিক আছে, তাহলে চলো আমার সুন্দরী ছোট রাজকুমারী। আর্ল হল তার বাম হাতটা বাড়িয়ে দিলেন যাতে অড্রে সেটা ধরতে পারে। অড্রে মাথা নেড়ে বলল, ওটা আমার মা কাউন্টেস হোলের জন্য। তাহলে এই দিকটা। আর্ল হল হেসে তার ডান হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, এটা তোমার জন্য আমার সবচেয়ে বড় গর্ব। ইম্পেরিয়াল নেভাল বেস, প্রিটস হারবার, ওক আইল্যান্ড। অড্রে যখন বাবার হাত ধরে ঘোড়ার গাড়ি থেকে নামল, সামনের বিশাল দৃশ্য দেখে সে থমকে গেল। অদূরের সামরিক বন্দরে একটা প্রকাণ্ড জাহাজ দাঁড়িয়ে আছে, যা ধাতব উজ্জ্বলতায় চকচক করছে। এটার কোনো পাল নেই, আছে শুধু একটা মানমন্দির ডেক, 2টো বিশাল চিমনি আর জাহাজের 2 প্রান্তে 2টো কামানের বুরুজ। এটা এতই বিশাল আর রাজকীয় ছিল যে পাশের পালতোলা জাহাজগুলোকে দেখে মনে হচ্ছিল এক দানবের পাশে কতগুলো বামন দাঁড়িয়ে আছে। হে ঝড়ের দেবতা! ও ঈশ্বর, এটা একটা আয়রনক্ল্যাড যুদ্ধজাহাজ। চারপাশের মানুষের উত্তেজনার মাঝে অড্রেও মানুষের তৈরি এই অভূতপূর্ব সৃষ্টি দেখে অবাক হয়ে গেল। এটা ছিল সমুদ্রের বুকে এক অলৌকিক দৃশ্য। অভিজাত ব্যক্তি, মন্ত্রী আর সংসদ সদস্যদের সামলে উঠতে কিছুটা সময় লাগল। হঠাৎ আকাশের এক কোণে একটা কালো বিন্দু বড় হতে শুরু করল, যতক্ষণ না সেটা আকাশের 1/3 দখল করে সবার সামনে এল। চারপাশের পরিবেশ হঠাৎ গম্ভীর হয়ে গেল। এটা ছিল একটা বিশাল উড়ন্ত যান, যা বাতাসে ভাসছিল। গাঢ় নীল রঙের এই মেশিনে তুলোর তৈরি এয়ারব্যাগ ছিল, যা হালকা কিন্তু মজবুত সংকর ধাতুর কাঠামো দিয়ে তৈরি। এটার নিচে মেশিনগান আর প্রজেক্টাইল লঞ্চার বসানো ছিল। বাষ্পচালিত ইঞ্জিনের গর্জন আর পেছনের পাখার শব্দ মিলে এক অদ্ভুত সঙ্গীত তৈরি করছিল, যা সবাইকে মন্ত্রমুগ্ধ করে দিল। রাজপরিবার তাদের এই এয়ারশিপে করে এসেছে। তাদের এই আগমনই বুঝিয়ে দিচ্ছিল তাদের অসীম ক্ষমতা। এয়ারশিপের 2 পাশে 2টো তলোয়ারের ছবি ছিল,
যার হাতলে ছিল চুনি বসানো মুকুট। এগুলো ছিল সোর্ড অফ জাজমেন্ট প্রতীক, যা অগাস্টাস পরিবারের আভিজাত্য প্রকাশ করে। অড্রের বয়স এখনও 18 হয়নি, তাই সে এখনও বড় কোনো সামাজিক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেনি। তাই সে এয়ারশিপের খুব কাছে যেতে পারল না, বরং পেছনে দাঁড়িয়ে চুপচাপ সব দেখতে লাগল। তাতে অবশ্য তার কিছু যায় আসত না, বরং রাজপুত্রদের সাথে কথা বলতে হবে না ভেবে সে মনে মনে স্বস্তিই পাচ্ছিল। মানুষ আকাশ জয় করার জন্য যে জাদুকরী যান তৈরি করেছে সেটা আস্তে করে নিচে নামল। সিঁড়ি দিয়ে প্রথমে নেমে লাল ইউনিফর্ম আর সাদা প্যান্ট পরা একদল সুপুরুষ তরুণ রক্ষী, তাদের হাতে রাইফেল। তারা রাজা জর্জ III, রানী আর রাজপুত্র রাজকুমারীর আগমনের অপেক্ষায় 2 সারিতে দাঁড়িয়ে গেল। অড্রে গুরুত্বপূর্ণ মানুষদের দেখে খুব একটা আগ্রহী ছিল না। তার নজর ছিল রাজার 2 পাশে দাঁড়িয়ে থাকা কালো বর্ম পরা 2 জন অশ্বারোহী রক্ষীর দিকে। লোহা, বাষ্প আর কামানের এই যুগে এখনও কেউ পূর্ণ বর্ম পরে থাকতে পারে দেখে সে অবাক হল। তাদের সেই কালো শিরস্ত্রাণ আর ধাতব বর্ম এক অদ্ভুত গাম্ভীর্য আর ক্ষমতার জানান দিচ্ছিল। এরাই কি তবে উচ্চ পর্যায়ের ডিসিপ্লিনারি প্যালাডিন? অড্রে বড়দের মুখে শোনা গল্পের কথা মনে করার চেষ্টা করল। সে কৌতূহলী হলেও খুব কাছে যাওয়ার সাহস পেল না। রাজপরিবারের আগমনের সাথে সাথে অনুষ্ঠান শুরু হল। বর্তমান প্রধানমন্ত্রী লর্ড এগুসিড নেগান সামনে এগিয়ে এলেন। সে কনজারভেটিভ পার্টির সদস্য এবং দ্বিতীয় কোনো ব্যক্তি যে অভিজাত না হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী হয়েছে। তার অবদানের জন্য তাকে লর্ড উপাধি দেওয়া হয়েছে। অবশ্য অড্রে আরও কিছু খবর জানত। কনজারভেটিভ পার্টির মূল সমর্থক ছিল বর্তমান ডিউক অফ নেগান, প্যালাস নেগান, যিনি প্রধানমন্ত্রীর ভাই। এগুসিড ছিলেন রোগা গড়নের, মাথায় চুল খুব কম, বয়স 50-এর ওপরে। তার তীক্ষ্ণ নজর চারপাশটা দেখে নিয়ে কথা বলতে শুরু করলেন। ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ, আমি বিশ্বাস করি আপনারা ইতিহাসের এই নতুন সাক্ষী হতে পেরেছেন। এই আয়রনক্ল্যাড যুদ্ধজাহাজটি 101 মিটার লম্বা আর 21 মিটার চওড়া। এটার বর্মের পুরুত্ব 457 মিলিমিটার। এটার ওজন 10,060 টন। এতে আছে 4টা 305 মিলিমিটারের প্রধান কামান, 6টা দ্রুতগামী কামান, 12টা 6 পাউন্ডের কামান, 18টা মেশিন গান আর 4টা টর্পেডো লঞ্চার। এটা ঘণ্টায় 16 নট গতিতে চলতে পারে। এটা হবে সমুদ্রের আসল রাজা। এটা পুরো সমুদ্র শাসন করবে। ভিড়ের মধ্যে উত্তেজনার ঢেউ বয়ে গেল। শুধু বর্ণনা শুনেই মানুষ ভয়ে শিউরে উঠছিল, আর রক্তমাংসের জাহাজ তো চোখের সামনেই দাঁড়িয়ে আছে। এগুসিড হাসলেন এবং আরও কয়েক লাইন বলার পর রাজাকে কুর্নিশ করে বললেন, মহামান্য, দয়া করে এটার একটা নাম দিন। যেহেতু এটা প্রিটজ হারবার থেকে যাত্রা শুরু করবে, তাই এটার নাম হবে দ্য প্রিটজ। রাজা জর্জ III খুশি মনে উত্তর দিলেন, দ্য প্রিটজ, দ্য প্রিটজ। এই নাম নৌমন্ত্রী থেকে শুরু করে জাহাজের ডেকে থাকা প্রতিটি সৈন্য আর অফিসারের মুখে মুখে ছড়িয়ে পড়ল। তারা সমস্বরে চিৎকার করে উঠল, দ্য প্রিটজ। তোপধ্বনি আর উৎসবের আমেজেই রাজা দ্য প্রিটজকে সমুদ্রযাত্রার আদেশ দিলেন। পোঁ! চিমনি দিয়ে ঘন ধোঁয়া বের হতে লাগল। জাহাজের হর্নের শব্দের নিচে ইঞ্জিনের ঘর ঘর শব্দ শোনা যাচ্ছিল। বিশালাকার জাহাজটি বন্দর ছেড়ে বেরিয়ে গেল। সবাই চমকে গেল যখন জাহাজের সামনের 2টো প্রধান কামান থেকে একটা জনমানবহীন দ্বীপের দিকে গোলা ছোড়া হল। বুম, বুম, বুম! মাটি কেঁপে উঠল আর ধুলো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেল। ঢেউয়ের ধাক্কায় সমুদ্রে আলোড়ন সৃষ্টি হল। সন্তুষ্ট হয়ে এগুসিড ভিড়ের দিকে ঘুরে ঘোষণা করলেন, আজ থেকে ওই 7 জন জলদস্যু অ্যাডমিরাল আর 4 জন জলদস্যু রাজার কপালে দুঃখ আছে। তারা এখন শুধু ভয়ে কাঁপবে। তাদের যুগ শেষ। এখন থেকে সমুদ্র শাসন করবে এই আয়রনক্ল্যাড যুদ্ধজাহাজ। জলদস্যুদের বিয়ন্ডার পাওয়ার থাকুক, ভুতুড়ে জাহাজ থাকুক আর অভিশপ্ত জাহাজই থাকুক, কিছুতেই আর কাজ হবে না। এগুসিডের প্রধান সচিব ইচ্ছে করেই জিজ্ঞেস করল, তারা কি নিজেদের আয়রনক্ল্যাড জাহাজ বানাতে পারবে না? কিছু অভিজাত আর সংসদ সদস্য মাথা নেড়ে সায় দিলেন। তাদের মনেও একই প্রশ্ন ছিল। এগুসিড হাসলেন এবং মাথা নেড়ে বললেন, অসম্ভব। এটা কখনোই সম্ভব নয়। আমাদের এই জাহাজটা বানাতে লেগেছে 3টা বড় কয়লা আর ইস্পাত কারখানা, 20টারও বেশি স্টিল ফ্যাক্টরি, ব্যাকল্যান্ড ক্যানন একাডেমি আর প্রিটজ নটিক্যাল একাডেমি, 60 জন বিজ্ঞানী আর সিনিয়র ইঞ্জিনিয়ার, 2টো রাজকীয় শিপইয়ার্ড, প্রায় 100টা ছোটখাটো পার্টস তৈরির কারখানা, একদল দক্ষ নৌবাহিনী, জাহাজ নির্মাণ কমিটি, ক্যাবিনেট, একজন দূরদর্শী রাজা আর একটা শক্তিশালী দেশ যার বার্ষিক ইস্পাত উৎপাদন 1,20,00,000 টন। জলদস্যুরা এটা কোনোদিনই করতে পারবে না। কথা বলে তিনি থামলেন এবং 2 হাত তুলে আবেগের সাথে চিৎকার করে বললেন, ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ, কামান আর যুদ্ধজাহাজের এক নতুন যুগের সূচনা হল।